নিকটে গিয়ে টর্চের পরিপূর্ণ আলো তাহার উপর ফেলিতেই হিমাংশুবাবু চিৎকার করিয়া উঠিলেন, এ কি, এ যে দেওয়ানজি! দেওয়ান কালীগতি কাত হইয়া ঘাসের উপর পড়িয়া আছেন। তাহার রক্তাক্ত নগ্ন বক্ষ হইতে কম্বল সরিয়া গিয়াছে, চক্ষু উন্মুক্ত। মুখের একটা পাশবিক বিকৃতি তাহার অন্তিম কালের মনোভাব ব্যক্ত করিতেছে। ব্যোমকেশ ঝুঁকিয়া তাহার বুকের উপর হাত রাখিল, তারপর সোজা হইয়া দাঁড়াইয়া বলিল, গতাসু, যদি প্রেত লোক বলে কোনো রাজ্য থাকে তাহলে এতক্ষণে হরিনাথ মাস্টারের সঙ্গে দেওয়ানজির মোলাকাত হয়েছে। তাহার মুখে বা কণ্ঠস্বরে মর্মপীড়ার কোনো আভাসই পাওয়া গেল না। হিসাবের কয়েকটা খাতা হিমাংশুবাবুর দিকে ঠেলিয়া দিয়া ব্যোমকেশ বলিল, এগুলো ভালো করে পরীক্ষা করলেই বুঝতে পারবেন 1,00,000 টাকা দেনা কেন হয়েছে। আমরা তিনজনে বৈঠকখানার ফরাসের উপর বসিয়াছিলাম। কালীগতির মৃত্যুর পর 2 দিন অতীত হইয়াছে। তাহার লোহার সিন্দুক ভাঙিয়া হিসাবের খাতাচারিতা ও আরো অনেক দলিল ব্যোমকেশ বাহির করিয়াছিল। হিমাংশুবাবুর চক্ষু হইতে বিভীষিকার ছায়া যেন তখনও সম্পূর্ণ তিরোহিত হয় নাই। তিনি করতলে চিবুক রাখিয়া বসিয়াছিলেন। ব্যোমকেশের কথায় মুখ তুলিয়া বলিলেন, এখনো যেন আমি কিছুতেই বুঝতে পারছি না, ভাবতে গেলেই সব গুলিয়ে যাচ্ছে। ব্যোমকেশ বলিল, আপনার বর্তমান মানসিক অবস্থায় গুলিয়ে যাওয়া আশ্চর্য নয়। আমি টুকরো টুকরো প্রমাণ থেকে এই রহস্য কাহিনীর যে কাঠামো খাড়া করেছি তা আপনাকে বলছি, শুনুন। কিন্তু তার আগে এই রেজিস্ট্রি দলিলগুলো নিন। এগুলো কি? বলিয়া হিমাংশুবাবু দলিলগুলো হাতে লইলেন। ব্যোমকেশ বলিল, আপনি যে মহাজনের কাছে তমসুক লিখে টাকা ধার নিয়েছিলেন, সেই মহাজন এই সব তমসুক রেজিস্ট্রি করে কালীগতিকে বিক্রি করে। এগুলো হচ্ছে সেই সব তমসুক, আর তার বিক্রি কাবালা। কালীগতি এইসব তমসুক কিনেছিলেন? হ্যাঁ, আপনার টাকায় কিনেছিলেন, যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। সুবাবু উদ্ভ্রান্ত ভাবে দেওয়ালির পানে তাকিয়ে রইলেন। ব্যোমকেশ বলিল, ওগুলো এখন ছিঁড়ে ফেলতে পারেন, কারণ কালীগতি আর আপনার কাছ থেকে টাকা আদায় করতে আসবেন না। তিনি ঋণের দায়ে আপনার আস্ত জমিদারিটাই নিলাম করে নেবেন ভেবেছিলেন। আরো বছর 2 এভাবে চললেই তিনি তাই করতেন। কিন্তু মাঝ থেকে ওই ন্যালা খ্যাপা অঙ্ক পাগল মাস্টারটা এসে সব ভণ্ডুল করে দিল। আমি বলিলাম, না না ব্যোমকেশ, গোড়া থেকেই বলো। ব্যোমকেশ ধীর ভাবে একটা সিগারেট ধরাইয়া বলিল, গোড়া থেকেই বলছি। হিমাংশুবাবুর বাবা মারা যাওয়ার পর কালীগতি যখন দেখলেন যে নতুন জমিদার বিষয় পরিচালনায় উদাসীন, তখন তিনি ভারী সুবিধা পেলেন। হিসাবের খাতা তিনি লেখেন, তার মাথার উপর পরীক্ষা করবার কেউ নেই, সুতরাং তিনি নির্ভয়ে কিছু কিছু টাকা তছরূপ করতে আরম্ভ করলেন। এইভাবে কিছুদিন চলল, কিন্তু তার এই প্রবৃত্তিটা কমে বেড়েই চলল। এদিকে জমিদারির আয় ব্যয়ের একটা বাঁধা হিসেব আছে। তিনি গরমিল হলেই ধরা পড়ারও সম্ভাবনা। তিনি তখন এক মস্ত চাল চাললেন, বড় বড় প্রজাদের সঙ্গে মোকদ্দমা বাঁধিয়ে দিলেন। খরচা আর বাঁধাবাঁধির মধ্যে রইল না। নাগালের আদালতে ন্যায্য এবং ন্যায্য বহির্ভূত 2 রকমই খরচ আছে, সুতরাং স্বাচ্ছন্দ্যে গোজামিল দেওয়া চলে। কালীগতির চুরির খুবই সুবিধা হলো। প্রথমটা বোধহয় কালীগতি কেবল চুরি করবার মতলবেই ছিলেন, তার বেশি উচ্চাশাও করেননি। কিন্তু হঠাৎ একদিন এক তান্ত্রিক এসে হাজির হলো এবং আপনি প্রথমেই তাকে বিষ নজরে পড়ে গেছিলেন তার। কালীগতি তার কাছ থেকে মন্ত্র নিলেন, সঙ্গে সঙ্গে আরো অনেক কুমন্ত্রণাও গ্রহণ করলেন। আমার বিশ্বাস ওই কাপালিক জমিদারি আত্মসাৎ করবার পরামর্শ কালীগতিকে দেয়, কারণ হিসেবের খাতা থেকেই দেখতে পাচ্ছি সে আসবার পর থেকেই চুরির মাত্রা বেড়ে গেছে। স্বাভাবিকভাবে লোভ ছাড়াও একটা ধর্মান্ধতার ভাব কালীগতির মধ্যে ছিল। কালীগতি গুরুর প্ররোচনায় অন্নদাতার সর্বনাশ করতে উদ্যত হলেন।
তিনি যে কৌশলটি বার করলেন সেটি যেমন সহজ তেমনি কার্যকর। প্রথমেই আপনার টাকা চুরি করে তহবিল খালি করে দিলেন, পরে খরচের টাকা নেই এই অজুহাতে মহাজনের কাছ থেকে টাকা ধার নেওয়ালেন এবং শেষে মহাজনের কাছ থেকে আপনার টাকাই সেই তমসুখ কিনে নিলেন। কালীগতি বিনা খরচে আপনার উত্তমর্ণ হইয়া দাঁড়াইলেন। আপনি কিছুই জানতে পারলেন না। এইভাবে বেশ আনন্দেই দিন কাটছে। হঠাৎ একদিন কোথা থেকে হরিনাথ এসে হাজির হলো। আপনি তাকে বেবির মাস্টার রাখলেন। বড় ভালো মানুষ বেচারা। 2-4 দিনের মধ্যেই কালীগতির ভক্ত হয়ে উঠল। কালীগতি তাকে তান্ত্রিক ধর্ম মাহাত্ম্য শেখাতে লাগলেন। কালী মূর্তির একটা পট হরিনাথ তার কাছ থেকে এনে নিজের ঘরের দেওয়ালে ভক্তি ভরে টানিয়ে রাখলো। কিন্তু শুধু ধর্মে তো পেট ভরে না, সে অঙ্ক পাগল। বেবিকে সে যোগ বিয়োগ শেখায় আর তার মনে বেবির খাতায় বড় বড় অঙ্ক কষে। কিন্তু তবু নিজের কল্পিত অঙ্কে সে সুখ পায় না। একদিন আলমারি খুলে সে হিসেবের খাতাগুলো দেখতে পেল। অঙ্কের গন্ধ পেল সে, আর স্থির থাকতে না পেরে মহা আনন্দে সে খাতাগুলো পরীক্ষা করতে আরম্ভ করে দিল। যতই হিসেবের মধ্যে ঢুকতে লাগলো ততই দেখলো হাজার হাজার টাকার গড়মিল। হরিনাথ স্তম্ভিত হয়ে গেল। কিন্তু এই আবিষ্কারের কথা সে বলবে কাকে? আপনার সঙ্গে তার বড় একটা দেখা হয় না, উপরন্তু আপনার কাছে উপযাচক হয়ে দেখা করতে আসে সে সাহস তার ছিল না। এই অবস্থায় যা সবচেয়ে স্বাভাবিক সে তাই করল। কালীগতিকে গিয়ে হিসেবের গড়মিলের কথা বললে। কালীগতি দেখলেন সর্বনাশ, তার এতদিনের ধারাবাহিক চুরি ধরা পড়ে যায়। তিনি তখনকার মতো হরিনাথকে স্তোক বাক্য বুঝিয়ে মনে মনে সংকল্প করলেন যে হরিনাথকে সরাতে হবে এবং সেই সঙ্গে ওই খাতাগুলো, নইলে তার দুষ্কর্মের প্রমাণ থেকে যাবে। এতদিন যে সেগুলো কোনো ছুতোই নষ্ট করে ফেলেননি তার জন্য তিনি অনুতাপ করলেন এবং এই অনুতাপ তাকে ভীষণভাবে নিষ্ঠুর করে তুলল। এইখানেই এই কাহিনীর ভয়াবহ এবং রোমাঞ্চকর ঘটনার আবির্ভাব। হরিনাথকে পৃথিবী থেকে সরাতে হবে, অথচ ছোড়া ছুরি চালানো বা বিষ প্রয়োগ করা চলবে না। তবে উপায়? যে চোরাবালি থেকে আপনার জমিদারির নামকরণ হয়েছে সেই চোরাবালির সন্ধান কালীগতি জানতেন। সম্ভবত তার গুরু কাপালিকের কাছ থেকেই তিনি জানতে পেরেছেন, কারণ চোরাবালিটা কাপালিকের কুঁড়ে ঘরের ঠিক পেছনে। আমরাও সেদিন সকালে পাখি মারতে গিয়ে অপ্রত্যাশিতভাবে সেই ভয়ঙ্কর চোরাবালির সন্ধান পেয়েছিলুম। কালীগতি মাস্টারকে সরাবার এক সম্পূর্ণ নতুন উপায় উদ্ভাবন করিলেন। চমৎকার উপায়! হরিনাথ মাস্টার মরবে, অথচ কেউ বুঝতেই পারবে না যে সে মেরেছে। তার উপর সন্দেহের ছায়াপাত পর্যন্ত হবে না, বরঞ্চ খাতাগুলো অন্তর্ধানের বেশ একটা স্বাভাবিক কারণও পাওয়া যাবে। গত অমাবস্যার দিন তিনি হরিনাথকে বললেন, তুমি যদি মন্ত্রসিদ্ধ হতে চাও তো আজ রাত্রে ওই কুঁড়ে ঘরে গিয়ে মন্ত্র সাধনা করো। হরিনাথ রাজি হলো। সে বেবির খাতায় মন্ত্রটা লিখে কাগজটা ছিঁড়ে নিয়ে নিজের কাছে রাখলো। রাত্রে সবাই ঘুমোলে হরিনাথ নিজের ঘর থেকে বের হলো। সে সাধনা করতে যাচ্ছে, তার জামা জুতো পরবার দরকার নেই। এমনকি সে চশমাটাও সঙ্গে নিল না, কারণ অমাবস্যার রাত্রে চশমা থাকা বা না থাকা সমান। কালীগতি তাকে কুটির পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে এলেন। আসবার সময় বলে এলেন, যদি বাঘের ডাক শুনতে পাও তো ভয় পেও না, পিছনের দরজা দিয়ে বালির উপর গিয়ে দাঁড়িও, সেখানে বাঘ যেতে পারবে না। হরিনাথ জপে বসল, তারপর যথাসময়ে বাঘের ডাক শুনতে পেল। সে কি ভয়ঙ্কর ডাক তা আমরাও আজ শুনেছি। হিমাংশু বাবুর মতো পাকা শিকারীও বুঝতে পারেননি যে এই নকল ডাক। কালীগতি জন্তু জানোয়ারের ডাক অদ্ভুতভাবে নকল করতে পারতেন। প্রথম দিন এখানে এসে আমরা তার শেয়ালের ডাক শুনেছিলুম। বাঘের ডাক শুনে অভাগা হরিনাথ ছুটে গিয়ে বালির উপর দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে চোরাবালির অতল গহ্বরে তলিয়ে গেল।
একটা চিৎকার হয়তো সে করেছিল, কিন্তু তাও অর্ধপথে চাপা পড়ে গেল। তার ভয়ঙ্কর মৃত্যুর কথা ভাবলে গা শিউরে ওঠে। একটু চুপ করিয়া ব্যোমকেশ আবার বলিতে লাগিল। কালীগতি কার্য সুসম্পন্ন করে ফিরে এসে সেই রাত্রেই হরিনাথের ঘর থেকে খাতা সরিয়ে ফেললেন। তারপর দিন যখন হরিনাথকে পাওয়া গেল না, তখন তিনি রটিয়ে দিলেন যে সে খাতা চুরি করে পালিয়েছে। হরিনাথের অন্তর্ধান কৈফিয়ত বেশ ভালোই হয়েছিল, কিন্তু তবু কালীগতি সন্তুষ্ট হতে পারছিলেন না। কে জানে, যদি কেউ সন্দেহ করে হরিনাথ শুধু খাতা নিয়ে পালাবে কেন? নিশ্চয়ই তার মধ্যে কোনো গৌর তত্ত্ব আছে। তখন তিনি সিন্দুক থেকে ৬,০০০ টাকাও সরিয়ে ফেললেন। এই সময়ে আপনার চাবিও হারিয়েছিল, সুতরাং সন্দেহটা সহজেই কালীগতির ঘাড়ে থেকে নেমে গেল। সবাই ভাবলে হারানো চাবির সাহায্যে হরিনাথের টাকাটা চুরি করেছে। কালীগতির ডবল লাভ হলো, টাকাও পেলেন, আবার হরিনাথের অপরাধও বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠল। তারপর আমি আর অজিত এলুম। এই সময়ে বাড়িতে একটা ব্যাপার ঘটেছিল, যার সঙ্গে হরিনাথের অন্তর্ধানের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা আমাদের সমাজের একটি চিরন্তন ট্র্যাজেডি, বিধবার পদস্খলন। নতুন কিছু নয়। অনাদি সরকারের বিধবা মেয়ে রাধা একটি মৃত সন্তান প্রসব করে। তারা অনেক যত্ন করে কথাটা লুকিয়ে রেখেছিল, কিন্তু শেষে আপনার স্ত্রী জানতে পারেন। তিনি তৎক্ষণাৎ আপনাকে এসে বলেন যে এসব অনাচার এ বাড়িতে চলবে না, ওদের আজই বিদেয় করে দাও। কেমন, ঠিক কিনা? শেষের দিকে হিমাংশুবাবু বিস্ফারিত নেত্রে ব্যোমকেশের দিকে তাকাইয়াছিলেন। এখন একবার ঘাড় নাড়িয়া নীরবে জানলার বাহিরে চাহিয়া রহিলেন। ব্যোমকেশ বলিতে লাগিল, কিন্তু আপনার মনে দয়া হইল। আপনি ওই অভাগী মেয়েটার কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে তাড়িয়ে দিতে পারলেন না। এই নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্যও হয়েছিল। যাই হোক, আপনি যখন বুঝলেন যে ওরা ভ্রূণ হত্যায় অপরাধী নয়, তখন রাধাকে চুপি চুপি তার মাসির কাছে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলেন, পাছে আপনার আমলা বা চাকর বাকরদের মধ্যে জানাজানি হয়ে যায়। এই জন্য নিজে গাড়ি চালিয়ে তাকে স্টেশনে পৌঁছে দিয়ে এলেন। অনাদি সরকারের ভাগ্য ভালো যে আপনার মতন মনি পেয়েছে। অন্য কোনো মালিক হলে এতটা করত বলে মনে হয় না। সে যাই হোক, এই ব্যাপারের সঙ্গে হরিনাথের অন্তর্ধানের ঘটনা জড়িয়ে গিয়ে সমস্তটা আমার কাছে জটিল হয়ে উঠেছিল। তারপর অতি কষ্টে জ্বর ছাড়ালুম। রাধাকে দেখবার জন্য স্টেশনের কাছে গিয়ে লুকিয়ে বসে রইলুম। তার চেহারা দেখেই বুঝলুম এই ব্যাপারের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার ট্র্যাজেডি অন্যরকম। তখন আর সন্দেহ রইল না যে কালীগতিই হরিনাথকে খুন করেছে। লোকটি এত বড় নৃশংস এবং বিবেকহীন তার জ্বলন্ত প্রমাণ পেলুম রেজিস্ট্রি অফিসে। কিন্তু তাকে ধরবার উপায় নেই। যে খাতাগুলো থেকে তিনি চুরি অপরাধ প্রমাণ হতে পারে, সেগুলো তিনি আগেই সরিয়েছেন, হয়তো পুড়িয়ে ফেলেছেন, নয়তো হরিনাথের সঙ্গে ওই চোরাবালিতেই ফেলে দিয়েছেন। কালীগতি প্রথমটা বেশ নিশ্চিন্তেই ছিলেন, কিন্তু যখন অজিতের মুখে শুনলেন যে হরিনাথের মৃত্যুর কথা আমি বুঝতে পেরেছি, তখন তিনি ভয় পেয়ে গেলেন। প্রথমে তিনি আমাকে বোঝাবার চেষ্টা করলেন যে হরিনাথ মরেনি। প্রমাণস্বরূপ নিজেই কুঁড়ে ঘরে আগুন জ্বেলে রেখে এসে দুপুর রাত্রে আমাদের দেখালেন। আমি তখন এমন ভাব দেখালুম যে আমি যেন তার কথা সত্যি হলেও হতে পারে এটা আমার মনে হয়েছে। আমরা ঠিক করলুম রাত্রে গিয়ে কুঁড়ে ঘরে পাহারা দেব। তিনি রাজি হলেন বটে, কিন্তু কাউকে কথা বলতে বারণ করে দিলেন। আমাদের মারবার ফন্দি প্রথমে কালীগতির ছিল না। তার প্রথম চেষ্টা ছিল আমাদের বোঝানো যে হরিনাথ বেঁচে আছে। কিন্তু যখন দেখলেন যে আমরা হরিনাথের জন্য কুঁড়ে ঘরে গিয়ে বসে থাকতে চাই, তখন তার ভয় হলো যে এইবার তার সব কৌশল ধরা পড়ে যাবে। কারণ হরিনাথ যে কুঁড়ে ঘরে আসতেই পারে না, এ কথা তার চেয়ে বেশি আর কেউ জানে না।
তখন তিনি আমাদের চোরাবালিতে পাঠাবার ব্যবস্থা করলেন। আমরা সেই সুযোগই খুঁজছিলাম। আমাদের খুন করবার ইচ্ছাটা যাতে তার পক্ষে সহজ হয় সে চেষ্টারও ত্রুটি করিনি। তান্ত্রিক এবং তন্ত্র ধর্মকে গালাগালি দেবার এবং কোনো উদ্দেশ্যই আমার ছিল না। পরদিন বিকেলে তিনি আমাদের নিয়ে কুঁড়ে ঘর দেখাতে গেলেন। সেখানে গিয়ে কথার ছলে বললেন, রাত্রে যদি আমাদের বাঘের ডাক আমরা শুনতে পাই তাহলে যেন বালির উপর গিয়ে দাঁড়াই। এই হলো সেদিন সন্ধে পর্যন্ত যা ঘটেছিল তার বিবরণ। তারপর যা যা ঘটেছে তা তো সবই আপনি জানেন। ব্যোমকেশ চুপ করিল, অনেকক্ষণ কোনো কথা কইল না। তারপর হিমাংশুবাবু বলিলেন, আমাকে সে রাত্রে রাইফেল নিয়ে যেতে কেন বলেছিলেন ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ কোনো উত্তর দিলেন না। হিমাংশুবাবু আবার প্রশ্ন করিলেন, আপনি জানতেন আমি বাঘের ডাক শুনে শব্দভেদী গুলি ছুড়ব? মৃদু হাসিয়া ব্যোমকেশ মাথা নাড়িল, বলিল, সে প্রশ্ন নিষ্প্রয়োজন। হিমাংশুবাবু, আপনি ক্ষুব্ধ হবেন না। মৃত্যুই ছিল কালীগতির একমাত্র শাস্তি। তিনি যে ফাঁসি কাঠে না ঝুলে বন্দুকের গুলিতে মারা গেছেন এটি তার ভাগ্য। আপনি নিমিত্ত মাত্র। মনে আছে একদিন আপনি বলেছিলেন, এ টুথ ফর এ টুথ, অ্যান আই ফর অ্যান আই। এই সময় বাহিরে বারান্দার সম্মুখে মোটর আসিয়া থামিল। পরক্ষণে ব্যস্ত সমস্ত ভাবে কুমার ত্রিদীপ প্রবেশ করিলেন। তাহার হাতে একখানা খবরের কাগজ। তিনি বললেন, হিমাংশু, এসব কি কাণ্ড? দেওয়ান কালীগতির বন্দুকের গুলিতে মারা গেছেন বলিয়া কাগজখানা বাড়াইয়া দিয়া বলিতে লাগিলেন, আমি কিছুই জানতাম না। ইনফ্লুয়েঞ্জায় পড়েছিলুম, তাই কদিন আসতে পারিনি। আজ কাগজ পড়ে দেখি এই ব্যাপার। ছুটতে ছুটতে এলুম। ব্যোমকেশ বাবু, কি হয়েছে বলুন দেখি? ব্যোমকেশ উত্তর দেবার আগে কাগজখানা হাতে লইয়া পড়িতে আরম্ভ করিল। তাহাতে লেখা ছিল, চোরাবালি নামক উত্তরবঙ্গের প্রসিদ্ধ জমিদারি হইতে একটি শোচনীয় মৃত্যু সংবাদ পাওয়া গিয়াছে। চোরাবালির জমিদার কয়েকজন বন্ধুর সহিত রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে বাঘ শিকার করতে গিয়েছিলেন। বাঘের ডাক শুনিতে পাইয়া জমিদার হিমাংশুবাবু বন্দুক ফায়ার করেন, কিন্তু মৃতদেহের নিকট গিয়া দেখিলেন যে বাঘের পরিবর্তে জমিদারির পুরাতন দেওয়ান কালীগতি ভট্টাচার্যের গুলির আঘাতে মরিয়া পড়িয়া আছেন। বৃদ্ধ দেওয়ান এই গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কেন গিয়েছিলেন এ রহস্য কেহ ভেদ করিতে পারিতেছে না। জমিদার হিমাংশুবাবু দেওয়ানের মৃত্যুতে বড়ই মর্মাহত হইয়াছেন। পুলিশ তদন্তের দ্বারা বুঝিতে পারা গিয়াছে যে এই দুর্ঘটনার জন্য হিমাংশুবাবু কোনো অংশেই দায়ী নয়। তিনি যথোচিত সাবধানতা অবলম্বন করিয়া গুলি ছুড়িয়াছিলেন। কাগজখানা রাখিয়া দিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। আলস্য ভাঙিয়া কুমার ত্রিদীপকে বলিল, চলুন এবার আপনার রাজ্যে ফেরা যাক। এখানকার কাজ আমার শেষ হয়ে গিয়েছে। পথে যেতে যেতে কালীগতির শোচনীয় মৃত্যুর কাহিনী আপনাকে শোনাব। চলুন। ব্যোমকেশ বক্সীর আরও একটি রহস্য উদ্ঘাটন এখানেই শেষ হলো। আমারও চোরাবালি গল্পের গল্প পাঠ এখানেই সমাপ্ত। এটি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা।